কয়েক মিনিটের মাথায় পুলিশের গাড়ি এসে থামলো বাড়ির সামনে। পুলিশের এক কর্মকর্তা নাজের সঙ্গে কথা বলে তার দল নিয়ে দরজার দিকে পা বাড়ালেন। বেশ অনেকটা সময় কড়া নাড়বার পর দেখা মিলল শিহাবের। পুলিশ দেখে বেচারার চোখ মুহূর্তেই উঠে গেল কপালে। পুলিশ কর্মকর্তা থমথমে গলায় বললেন, আপনি কি শিহাব হোসেন? শিহাব অপ্রস্তুত গলায় বলল, জি স্যার। আপনারা? এমন ভাব করছেন যে জীবনে কোনোদিন পুলিশ দেখেননি। আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে। কি অভিযোগ স্যার? আপনি নাকি আপনার স্ত্রীকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেন। শিহাব হতবিহ্বল গলায় বলল, সি সি স্যার, কি বলছেন এসব? আমার স্ত্রীকে নির্যাতন করবো আমি? এটা অসম্ভব স্যার। কেউ নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমার নামে এমন অভিযোগ করছে। সেটা আমাদের বুঝতে দিন। আপনার কাজ আমাদের সঠিক ইনফরমেশন দেওয়া। আপনি নিশ্চিত যে আপনার দ্বারা আপনার স্ত্রী নির্যাতিত হয় না? 100% নিশ্চিত স্যার। পুলিশ কর্মকর্তা তার মোবাইল থেকে নাজের রেকর্ড করা সেই ভিডিওটা চালু করে দিয়ে বললেন, তাহলে এসবের মানে কি শিহাব হোসেন? ভয়ঙ্করভাবে হকচকিয়ে গেল শিহাব। কিছু একটা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছে। আপনার স্ত্রী কোথায়? ডাকুন ওনাকে। ও আসলে একটু বাইরে গেছে। শিহাবের কথা শেষ হবার আগেই নাচ উঁচু গলায় বলল, ও মিথ্যা বলছে স্যার, শিউলি ভেতরেই আছে। পুলিশ কর্মকর্তা শিহাবকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। তার পিছু পিছু প্রবেশ করল নাজ, তার বান্ধবীরা এবং শওকত সাহেব। শওকত সাহেব বিস্ময়ে খাবি খেয়ে বললেন, এসব কি হচ্ছে বোমা? হুট করে পুলিশ এলো কোত্থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করুন বাবা, সবই বুঝতে পারবেন। ঘরের ভেতরে শিউলিকে খুঁজতে খুব একটা বেগ পেতে হলো না। ডাইনিং রুমের সঙ্গে একটা বারান্দা আছে। সেই বারান্দার মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে অস্ফুট স্বরে কাঁদছে মেয়েটা। এদিকে এত কাণ্ড যে ঘটে গেছে তার টের বোধ হয় এতক্ষণে পায়নি। পুলিশ কর্মকর্তা বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে বললেন, আপনার নাম দিলশাদ খানম শিউলি, তাই তো? অচেনা কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই ধর্মড় করে উঠে বসলো শিউলি। এতগুলো পুলিশকে এখানে দেখে নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। কি হলো বলুন। শিউলি অস্পষ্ট গলায় বলল, জি, আপনার বান্ধবী আমাদের কাছে অভিযোগ করেছেন। কিন্তু আমরা আপনাকে সাহায্য করতে পারবো না। বলুন, তার অভিযোগ কি সত্যি? প্রায় অনেকটা সময় চুপ করে থেকে শিউলি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নাচ যেন হাফ ছেড়ে বাঁচল। ধরেই নিয়েছিল মেয়েটা শিহাবের ভয়ে পুলিশের সামনে মিথ্যা বলবে, কিন্তু সে তা বলেনি। শেষ মুহূর্তে প্রকৃতি তাহলে কিছুটা সাহস সঞ্চয় করে দিয়েছে তার মনে। পুলিশ কর্মকর্তা তার সঙ্গে আসা অন্যান্য পুলিশদের নির্দেশ দিয়ে বললেন, একে ধরে রাখো, পালাতে যেন না পারে। দুজন পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে দুদিক থেকে চেপে ধরল শিহাবকে। ছাড়া পাওয়ার জন্যে সেই তখন থেকে আকুতি করছে, তবে কিছুই আর কাজ হবে না। শওকত সাহেব হতবাক হয়ে বললেন, ছি 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 ছি, স্ত্রীর গায়ে হাত তোলে! তোমাকে তো ভালো ছেলে ভেবেছিলাম শিহাব। শিউলি কাঁদতে কাঁদতে গিয়ে জড়িয়ে ধরল নাচকে। মেয়েটার চোখের জল দেখে তার চোখও অশ্রুসিক্ত হয়ে পড়ল। নাচ প্রাণপণ চেষ্টা করে নিজের গলার স্বর স্বাভাবিক রেখে বলল, এত বোকা কেন তুই? দিনের পর দিন কেন সহ্য করলি এসব? একবারও ফোন করে আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? শিউলি তার চোখের জল আটকে রাখার কোনো প্রকার চেষ্টা না করেই বলল, তাই উচিত ছিল দোস্ত। আমি আসলেই খুব বোকা। তোর মতো সাহস আমার কখনোই হবে না। সকলে গিয়ে বসলো বসার ঘরে। শিহাবকে আপাতত এই বাড়ির একটা ঘরেই তালাবদ্ধ করে রাখা হয়েছে, যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে। শিউলির হাত পা এখনো কাঁপছে, তবে চোখে মুখে সেই ভয়ের কোনো ছাপ নেই। পুলিশ কর্মকর্তা বললেন, আপনি কিন্তু চাইলেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটা কেস করতে পারেন। ভিডিওটা অনেক বড় প্রমাণ। শিউলি আতকে উঠে বলল, না না, আমি কোনো কেস করব না। নাচ কঠিন গলায় বলে উঠল, আমরা কেস করব স্যার, আপনি ব্যবস্থা নিন। শিউলি আবারও আতকে উঠে দৃষ্টি নিক্ষেপ করলো নাচের দিকে। নাচ চোখের ইশারায় শান্ত থাকতে বলল। পুলিশ শিউলির দিকে তাকিয়ে বললেন, বেশ, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনাকে তার ঠিক ঠিক উত্তর দিতে হবে। বলুন তাহলে।
প্রথম কবে আপনার গায়ে হাত তোলা হলো? শিউলি চুপ করে রইল, ভয়ার্ত দৃষ্টিতে একবার নাচের দিকে একবার পুলিশ কর্মকর্তার দিকে তাকাচ্ছে। নাচ রেগে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিসের এত ভয় তোর? সারাটা জীবন তো ভয়ে ভয়েই কাটিয়ে দিলি, আর কত ভয় পাবি? তার এমন কথায় উপস্থিত সকলেই কিছুটা হকচকিয়ে গেল। নাচ মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে সহজ গলায় বলল, সরি। পুলিশ কর্মকর্তা বললেন, বলুন মিসেস শিউলি, চুপ করে থাকবেন না। আজ আপনার হাজবেন্ডের মতো মানুষদের শাস্তি না হলে সমাজে যে কেউ এমন অপরাধ করায় প্রশ্রয় পেয়ে যাবে। শিউলি এবার নীরবতা ভঙ্গ করে ক্লান্ত গলায় বলল, কি বলবো? প্রথম কবে শিহাব হোসেন আপনার গায়ে হাত তোলেন? শিউলি ইতস্তত করে বলল, বিয়ের ঠিক পরপর। সেদিন আমি জীবনে প্রথম রান্নাঘরে ঢুকেছি। বিয়ের আগে মা অনেকবার রান্না বান্না শেখাতে চাইলেও আমার খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু এই বাড়ির নিয়ম, নতুন বউদের নাকি বিয়ের পরদিন থেকে রান্নার দায়িত্ব কাঁধে নিতে হয়। আমার আবার লবণের আন্দাজ নেই, কোনো খাবারে বেশি আবার কোনো খাবারে কম লবণ দিয়ে ফেললাম। শিহাব সেদিন আমার চুলের মুঠি টেনে ধরে কতগুলো কুৎসিত কথা শুনিয়ে দিল। আপনি কোনো প্রতিবাদ করেননি? না, কেন? ভেবেছিলাম সামান্য চুলই তো টেনে ধরেছে, এ আর এমন কি? তাছাড়া লবণ কম বেশি হলে কারি বা খেতে ভালো লাগে বলুন? তারপর? এই ঘটনার পরপরই আর একদিন শিহাব গোসলে ঢুকেছে। আমি ওর জন্য চা বানিয়ে টেবিলে রেখে অন্য কাজে চলে গেছি। ও বেরিয়ে আস্তে আস্তে চা ঠান্ডা হয়ে যায়। এটা কি আমার দোষ বলুন? ও আমাকে বলল চা গরম করে আনতে, আমি আনলামও। এরপর কথাটি শেষ করার আগেই কেমন অন্যমনস্ক হয়ে পড়ল শিউলি। সেই আগুন গরম চা এক নিমিষে ছুঁড়ে মারল আমার গায়ে। দেখুন, এখনো হাতে পোড়া দাগ আছে। আপনি এসব সহ্য করলেন কেন? আর কোনো উপায় ছিল আমার? এমনিতেও এই বিয়েতে বাবা মায়ের সায় ছিল না। এখন কি চাইলেই আমি ওদের কাছে ফিরে যেতে পারতাম? পুলিশ কর্মকর্তা চুপ করে রইলেন। শিউলির করা প্রশ্নটা তাকেও কিছুটা ধাঁধায় ফেলে দিয়েছে হয়তো। শিউলি আবারও বলল, আমি পড়ালেখা করতে চেয়েছিলাম, অনেক বড় হতে চেয়েছিলাম। বিয়ের পর চিটাগাংয়ে এসেও আমাকে নতুন কলেজে ভর্তি করালো ঠিকই, কিন্তু ক্লাস করতে দিল না। তখন সবে ওর মায়ের অসুখ ধরা পড়ে। শিহাব আমাকে বলল, ঘন ঘন ক্লাসে গিয়ে কী হবে? এর থেকে আম্মা যে কয়দিন বেঁচে আছেন তার সেবা যত্ন করে পুণ্য কামাও। পরীক্ষার সময় শুধু গিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। আমিও রাজি হয়ে গেলাম। ভাবলাম ভুল কিছু তো বলেনি, পরীক্ষা তো পরেও দেওয়া যাবে। একটা মানুষ মৃত্যু শয্যায় সেবা যত্ন করে তার জীবনের শেষ কয়েকটা দিনে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করি। কিন্তু কষ্ট তো তখন হলো যখন দেখলাম ও আমাকে পরীক্ষাও দিতে দেবে না। সেদিন আমাদের বাড়ি ভর্তি লোকজন, পাড়ার প্রতিবেশী আম্মাকে দেখতে এসেছেন। আমি রান্নাঘরে কাজ করছি। ও হঠাৎ কি মনে করে আমার কাছে গিয়ে বলল, তোমাকে পরীক্ষা দিতে হবে না, তুমি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে আমার দেখাশোনা কে করবে? ঘরের কাজকর্ম কে সামলাবে? আমি খুব রেগে গিয়েছিলাম জানেন। রেগে গিয়ে বললাম, আমাকে বিয়ে করার আগে কে সামলাতো তোমার বাড়ির কাজকর্ম? কে করতো আমার দেখাশোনা? রেগে যাওয়াটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। শিহাব বাড়ি ভর্তি লোকজনের তোয়াক্কা করল না। সকলের সামনে আমাকে টানতে টানতে নিয়ে এসে প্রচণ্ড মারল। আমার ঠোঁট কেটে রক্ত পড়ছিল, হাত পা ছিলে গিয়েছিল, তবুও থামল না। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম, যাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম এই মানুষটা সেই নয়। ও যে আপনার উপর এমন নির্যাতন করতো আপনার শ্বশুর শাশুড়ি জানতো না? জানতেন তো, তাদের চোখের সামনে কত মার খেয়েছি কোনো হিসেব নেই। তারা কখনো প্রতিবাদ করেনি? না, আমার শ্বশুর শাশুড়ি নীরব দর্শকের ভূমিকা পালন করে এসেছে। হয়তো তারা ভাবতো কি দরকার শুধু শুধু স্বামী স্ত্রীর ঝামেলায় জড়িয়ে। নাচ উঠে চলে গেল। মর্মান্তিক এই কথাগুলো আর সহ্য করা সম্ভব হচ্ছে না। সে এসে দাঁড়ালো বাড়ির বারান্দায়। সূর্য একটু একটু করে ঢলে পড়ছে। পৃথিবীর আরেক অর্ধ চিতার বা আলো ছড়ানোর অপেক্ষায় রয়েছে। আচ্ছা, পৃথিবীটা এত বৈচিত্র্যময় কেন?
পৃথিবীর থেকেও বিচিত্রতার মানুষগুলো। একই পৃথিবীতে একদিকে জন্ম নেয় মহাপুরুষেরা, অন্যদিকে জন্ম নেয় কুখ্যাত অপরাধীরাও। পৃথিবীর একদিকে একদল মানুষ যেমন সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করে, অন্যদিকে আরেক দল ছক কষে পৃথিবীটাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার। নাজ আজ উপলব্ধি করলো এক একটা মানুষের কাছে পৃথিবী এক এক রকম। বিবাহিত জীবন মানেই তার কাছে একরাশ সুখ আর মুগ্ধতার অনুভূতি। সায়েম নামের মানুষটার সাথে দেখা প্রতিটি সকালই তার জন্য নিয়ে আসা আনন্দের বার্তা। সায়েমের বুকে মাথা রেখেই পূর্ণতা পায় নাজের সমগ্র চিত্ত। বিয়ের আগে তো জীবন এতটা সুন্দর, এতটা রঙিন ছিল না। বিবাহিত জীবন মানেই স্বর্গীয় কোনো অনুভূতি, এমন ধারণা নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে খুব একটা অসুবিধা হবে না নাজের। অথচ শিউলির কাছে বিবাহিত জীবন মানেই যেন এক বিভীষিকা, পৃথিবীর জঘন্যতম অনুভূতি। ওই মেয়েটা কি আর কোনোদিনও পারবে কাউকে ভরসা করতে? প্রকৃতপক্ষে খুদ মানুষের মধ্যে থাকে না, ভালোবাসায় থাকে। নিখুঁত ভালোবাসা সমুদ্রের স্রোতের মতো, হাজার চেষ্টা করেও তাকে আটকে রাখা যায় না। আর ত্রুটিপূর্ণ ভালোবাসা তার ঠিক বিপরীত। ভালোবাসায় ত্রুটি থাকে, তা এক জায়গায় স্থির হয়ে থাকে, তাকে টেনে হিচড়েও এগিয়ে নেওয়া যায় না। সেই ভালোবাসা ছিল খুঁতে ভরপুর, তাই তো বিয়ের পর মন থেকে সকল অনুভূতি উধাও হয়ে গেছে। আর সায়েম, ছেলেটা কি আজকে থেকে তাকে ভালোবাসে? নাজ যখন নিতান্ত বাচ্চা একটি মেয়ে, সেই তখন থেকে সায়েম মন দিয়ে ফেলেছে তাকে। মনের অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবেসে আসছে। যে ভালোবাসা আজও সজীব, আজও প্রাণ চঞ্চল। নিখুঁত ভালোবাসা মানুষের মনে এক অগাধ বিশ্বাসের জন্ম দেয়। সে বিশ্বাসের বলেই নাজ নিশ্চিতভাবে বলতে পারে, আর যাই হয়ে যাক না কেন সায়েম চিরকাল তাকে একইভাবে ভালোবেসে যাবে। আরো একবার নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে মনে হচ্ছে। প্রবল ভাগ্য গুণেই সায়েমের মতো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। শিহাবের বাবা জালাল উদ্দিন সাহেব বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরে এতগুলো পুলিশ থেকে রীতিমতো বনে চলে গেলেন তিনি। পুলিশ কর্মকর্তা তাকে বললেন, আপনার ছেলেকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। ঘরের বউয়ের গায়ে হাত তোলার মজা এবার সেটা টের পাবে। জালাল উদ্দিন সাহেব রীতিমতো কাঁদতে কাঁদতে বললেন, ওকে ছেড়ে দিন স্যার, আমার ছেলের কোনো দোষ নেই। কোনো দোষ নেই? স্ত্রীকে নির্যাতন করা দোষ নয়? আমার ছেলেটা সবসময় টেনশনে থাকতো স্যার, মায়ের অসুখ, এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে সেই চিন্তা করতেই করতেই পার হতো। টেনশনে রেগে গিয়ে মাঝে মধ্যে। একটা মানুষ চিন্তাগ্রস্ত হলে স্ত্রীর গায়ে হাত তোলার লাইসেন্স পেয়ে যায়। মানবতা আমলের ধারণা থেকে বেরিয়ে আসুন। দেশ এখন ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে শক্ত আইন করা হয়েছে, আর আপনি সেটাকে মাঝে মধ্যে বলছেন সেটা আপনার বউয়ের জন্য ছিল প্রতিদিন। জালাল উদ্দিন সাহেব আকুতির স্বরে বললেন, ওকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার। বৌমা, তুমি ওনাদের থামাও। শিউলি এক দৃষ্টি তাকিয়ে রইল মেঝের দিকে। পুলিশকে থামানোর কোনো ভাব লক্ষণ তার মধ্যে প্রকাশ পেল না। পুলিশ কর্মকর্তা বললেন, আমি ক্ষমা করার কেউ না, ক্ষমা বা শাস্তি যাই করার আদালত করবে। আপাতত আমরা আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি। জালাল উদ্দিন সাহেব কাঁদতে কাঁদতে ধপাস করে সোফার উপরে বসে পড়লেন। শৌকত সাহেব তার কাঁধে হাত রেখে আক্ষেপের সুরে বললেন, ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেননি, এখন আর কেঁদে কি হবে ভাই সাহেব? শিউলি পুলিশ কর্মকর্তাকে বলল, স্যার, আমি ওকে ডিভোর্স দিতে চাই। ঠিক আছে, আমরা ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। আপনাকে আরেকবার চিটাগাংয়ে আসতে হবে। আপাতত আপনি সকলের সঙ্গে গ্রামে বাড়িতে ফিরে যান। নাজ হাসি মুখে বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনারা না এলেই শিউলির অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাকেও ধন্যবাদ। আমাদের মতো নাগরিকরা আছে বলেই সমাজে ভালো মানুষের মুখোশ দাঁড়িয়ে এসব জঘন্য অপরাধী শাস্তি পাচ্ছে। এভাবেই সবসময় পুলিশকে সহায়তা করবেন আশা করি। রাতের বাসে শিউলিকে নিয়ে তারা ফিরে আসছে। এই বাসটা ঢাকা পর্যন্ত যাবে। ঢাকায় নেমে নাজকে রেখে সকলে আরেকটা বাসে করে যাবে ময়মনসিংহে। যদিও নাজের ইচ্ছা ছিল ময়মনসিংহে পৌঁছে নিজে গিয়ে শিউলির বাবা মায়ের সঙ্গে কথা বলার, কিন্তু সেটা বুদ্ধিমানের কাজ হবে না। আগামী পরশুই সায়েম ফিরে আসবে তার বিজনেস ট্রিপ থেকে। বাসের একদম পেছনের সিটে চার বান্ধবী বসেছে পাশাপাশি। যদিও বাসের পেছনের দিকে বসাটা তেমন নিরাপদ নয়, তবুও তারা বসেছে। মালা দাঁতে দাঁত চেপে রাগী গলায় বললেন, বারবার বলছিলাম বিয়ে করিস না ছাগলটাকে, শুনলে আমার কথা? কনাও তার সুরে তাল মিলিয়ে বলল, সেটাই তো, আর বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু যখন দেখলি যে সে এমন নোংরা মনের একটা মানুষ, তখনও পড়েই রইলি।
কোনো একদিন সে শুধরে যাবে সেই আশায়। শিউলি অসহায় গলায় বলল। তোরা সব দোষ আমাকে দিচ্ছিস কেন? নাজ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। না না, তোমার তো কোনো দোষ নেই, সব দোষ ওই ঘাটের মরা শিহাবের, তাই না? মানে? বিয়ের আগে তো কত ঘোরাফেরা করেছিস একসঙ্গে, একটা বাড়ির জন্য বুঝতে পারিসনি ওই ভালো মানুষের আড়ালে একটা জানোয়ার বাস করে? একবারও বুঝতে পারিনি রে দোস্ত, বিশ্বাস কর। বুঝলে কি আর ওকে আমি বিয়ে করি? মালা ভ্রুকুচকে বলল। বুঝতে পারলো তুই একই বিয়ে করতি, কেন জানিস? আর তুই প্রেমে অন্ধ হয়ে গেছিলি। অন্ধরা কি আর দেখতে পায় কোনটা ভালো কোনটা খারাপ? তোরা আমাকে দোষ দেওয়া বন্ধ করতো, এমনিতেই আমি ভয়ে অস্থির হয়ে আছি। কণা বলল। আবার কিসের ভয়? বাড়ি গিয়ে বাবা মাকে কি বলবো? নাজ আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল। যা সত্যি তাই বলবি, তারা তোর বাবা মা, তোকে ঠিকই বুঝতে পারবে। সকাল গড়িয়ে পড়ার বাসটা এসে থামলো ঢাকার স্টেশনে। নাজ চিন্তিত গলায় শওকত সাহেবকে বললেন। আজকের দিনটা আপনারা এখানে থেকে গেলেই পারতেন বাবা, সারা রাত বাস জার্নি করলেন, এখন আবার বাসে করে এতটা পথে যেতে কষ্ট হবে আপনাদের। তা তো একটু হবেই বোমা, এটা আজই ফিরে যাওয়া উচিত। শিহাবকে যে পুলিশ ধরে নিয়ে গেছে, বাড়িতে ব্যাপারটা সবাই জেনে গেছে। শিউলির বাবা মা নাকি একটু পর পর তোমার শাশুড়িকে ফোন করছে। এদিকে আমরা যে শিউলিকে নিয়ে আসছি এটাও তোমার শাশুড়ি জেনে গেছে। ওদিকে আর বেশিক্ষণ অপেক্ষা রাখা ঠিক হবে না। বাবা, আমি তো যেতে পারলাম না, আপনাকেই শিউলির দায়িত্ব দিচ্ছি। আপনি কিন্তু নিজে গিয়ে ওর বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলবেন, দরকার হলে ওই ভিডিওটাও দেখাবেন, ভিডিও কণার ফোনে আছে। কোনো চিন্তা করো না বৌমা, আমি আর তোমার মা দুজনে গিয়ে সব বুঝিয়ে বলবো তাদের, তারা ঠিকই বুঝবে। কোনো বাবা মাই চাইবে না তাদের সন্তান কেমন পরিবেশে রাখতে। বাংলাদেশের কমার্স প্ল্যাটফর্মগুলো আজকাল ভালোই ব্যবসা করছে। আগে কিছু একটা অর্ডার করলে হাতে পেতে পেতে সপ্তাহ খানিক লেগে যেত, কিন্তু আজকাল অর্ডার করার কয়েক ঘন্টার মধ্যেই হাতে পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত বস্তু। একটা জিনিস অর্ডার দিয়ে সেই তখন থেকে চিন্তিত ভঙ্গিতে পাইচারি করছে নাজ। জিনিসটা আজই হাতে না পেলে সর্বনাশ ঘটে যাবে। একটু পর পর মোবাইল চেক করছে নাজ। অ্যাপে ডেলিভারির সম্ভাব্য সময় দেখাচ্ছে। জিনিসটা তার কাছে পৌঁছাতে আরো 23 মিনিট লাগবে। আগামী 23 মিনিট তাহলে অসহনীয় দুশ্চিন্তার মধ্যেই কাটাতে হবে। এদিকে এক দুশ্চিন্তা কাটবার আগেই আরেক দুশ্চিন্তা ছেকে ধরেছে তাকে। আজ সকালে সাইমের ঢাকায় ফেরার কথা, কিন্তু সকাল থেকেই ছেলেটা তাকে ফোন দিচ্ছে না, তার ফোন রিসিভও করছে না। প্লেন সাবধান মতো ঢাকায় ল্যান্ড করলো কিনা একবার ফোন করে জানানোরও প্রয়োজন বোধ করলো না সাইম। একটা মানুষ তার জন্য দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, অথচ সাইম তাকে রীতিমতো উপেক্ষা করে চলেছে। এত কিসের ব্যস্ততা তার? ফোন রিসিভ করছে না বলে ঠিক কখন সে পাশে এসে পৌঁছাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ওই জিনিস ডেলিভারির আগে সাইম না এলেই হলো। নাজের 7-5 ভাবনায় ছেদ পড়লো কলিং বেলের শব্দে। ডেলিভারি ম্যান নিয়ে এসেছে তার কাঙ্ক্ষিত জিনিসটা। যাক, জরুরি কাজটা এবার সেরে ফেলা যাবে। সকাল 10:13। নাজ ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আজ জরিনা ছুটি নিয়েছে, দীর্ঘদিন পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছে। তাড়াতাড়ি ঘর গুছিয়ে রান্না বসাতে হবে। আজ সাইমের পছন্দের খিচুড়ি রান্না করবে নাজ। হঠাৎ ফোনটা বেজে উঠলো তার। সাইম ফোন করেছে। সে কি ঢাকায় এসে পৌঁছেছে? নাজ ব্যস্ত ভঙ্গিতে ফোনের কাছে যেতেই কিছুটা আশাভঙ্গ হলো তার। সাইম ফোন করেনি। স্ক্রিনে ভেসে উঠেছে শিউলির নাম। নাজ ফোন রিসিভ করে স্বাভাবিক গলায় বলল, কিরে, কি অবস্থা? শিউলি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, অনেক ভালো অবস্থা। খালাখালুকে বলেছিস সব? বলছি তো, আমি তো ভেবেছিলাম সবটা শুনে ওরা আমাকে দোষ দেবে। কেন আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছিলাম, কেন শেষ পর্যন্ত মানিয়ে চলতে পারলাম না, কেন পুলিশকে জড়ালাম, এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু তারা তো করেনি। বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছে, মারে একটাবার আমাদের বলিসনি কেন, আমরা কি মরে গেছি? নাজ মুগ্ধ গলায় বলল, আমি তো আগেই বলেছিলাম তারা তো বাবা মা, শিহাব নয় যে ভালোবাসার অভিনয় করবে। শিউলি হাসতে হাসতে বলল, আর ওদিকে হাসনা খালা আমার বাবা মাকে কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে মেয়েটার মাথায় একটু বুদ্ধিশুদ্ধি ঢোকানোর ব্যবস্থা করুন। আমার সাহসী বৌমা না থাকলে আজ ওর খবর ছিল। নাজ খিলখিল করে হেসে উঠল। শিউলি হঠাৎ অন্যরকম গলায় বলল, উনি কিন্তু মিথ্যা কিছু বলেনি নাজ,
তুই না থাকলে এখনো আমাকে এই কারাগারে পড়ে থাকতে হতো। গতকাল পর্যন্ত যেখানে আমার বারবার মনে হচ্ছিল জীবনটাকে শেষ করে দিই, সেই আমি আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। জানিস, বাবা বলেছে আমাকে আরও লেখাপড়া করাবে। আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আবারও আমার কাছে ফিরিয়ে এসেছে নাস। সবটা সম্ভব হয়েছে তোর জন্য। তোকে যে কি করে থ্যাংক ইউ বলি। শিউলির কথাগুলো শুনতে শুনতে মনের অজান্তেই অশ্রুসিক্ত হয়ে উঠল নাজের চোখ দুটো। হঠাৎ উদয় হওয়া কেউ আবেগকে রীতিমতো উপেক্ষা করে নাচ বলল, হয়েছে হয়েছে, তোর থ্যাংক ইউ দিয়ে আমি কি করব? পরের বার যখন বাড়িতে যাব মন ভরে ফুচকা খাইয়ে দিস, তাহলেই হবে। শিউলি এসে বলল, শিউলি শোন, সবসময় এমন হাসি খুশি থাকবি, আর কখনো যেন তোকে কাঁদতে না দেখি। তোর চোখে জল একেবারেই মানায় না। দিন গড়িয়ে বেলা হয়ে যাচ্ছে, তবুও সাইমের আসার কোনো নামগন্ধ নেই। সে এই মুহূর্তে ছেলেটার উপর ভীষণ রাগ হচ্ছে তার। রাগের সঙ্গে সঙ্গে সমান্তরালে দুশ্চিন্তাও বাড়ছে মনের মাঝে। উফ, একটাবার তার ফোন রিসিভ করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? কিছুক্ষণ আগে পর্যন্ত সাইম তার ফোনগুলো রিসিভ করছিল না, কিন্তু এখন রীতিমতো কেটে দিচ্ছে। কোনো মানে হয়? আজ একবার ফিরুক সে, কঠিন গলায় কিছু একটা বলতে হবে। কলিং বেল বেজে উঠল। নাচ কিছু না ভেবে তড়িৎ গতিতে ছুটে গিয়ে দরজা খুলল। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে তার প্রিয় মানুষটা। নাচ ঠিক করে রেখেছিল সাইমকে দেখেই কঠিন গলায় কিছু একটা বলবে, কিন্তু শেষমেশ আর পারল না। কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল একই জায়গায়। আজ কতগুলো দিন পর মানুষটাকে দেখছে। সময়টা 7 দিন হলেও তার কাছে যেন অনন্তকাল। ওই নেশালো চোখ দুটো না দেখলে তার ঘড়ির কাঁটা যেন থেমে যায়। এই মানুষটার মাঝেই যে লুকিয়ে তার সমস্ত প্রশান্তির উৎস। নাজের ইচ্ছা করছে এক্ষুনি সাইমকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি যেন আটকে রেখেছে তাকে। সাইম নিঃশব্দে তার সুটকেস নিয়ে ভেতরে প্রবেশ করে সোজা চলে গেল বেডরুমে। তার চোখ দুটোর মাঝে একরাশ রাগ দেখতে পাচ্ছে নাজ। কিসের এত রাগ ছেলেটার? রাগটা আবার তার উপরে নয় তো? নাচ দরজা বন্ধ করে ছোট ছোট পা ফেলে গিয়ে দাঁড়ালো সাইমের সামনে। তার চোখ দুটোর ভাষা বোঝার চেষ্টা করছে। নাচ বারবার কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। অবশেষে সাইম নিজেরই নীরবতা ভঙ্গ করে যথাসম্ভব শান্ত গলায় বলল, গত পরশু কোথায় ছিলে তুমি? লম্বা এক দীর্ঘশ্বাস গোপন করলো নাজ। যা আন্দাজ করেছিল ঠিক তাই ঘটেছে। সেদিনের ঘটনা যে সাইম শুধু জেনেই গেছে তা নয়, সেই সঙ্গে ভয়ঙ্কর রেগে গেছে। সেই ঘটনা সাইমের জেনে যাওয়ার খুব একটা অবাক হলো না নাচ। সে কি করে শিউলিকে উদ্ধার করে শিহাবকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে তা গ্রামে মোটামুটি সকলেরই জানা। সেখান থেকেই হয়তো কেউ একজন সাইমকে ফোন করে জানিয়েছে। সে কেউ একজনটা তো তার মাও হতে পারে। নাচ অস্পষ্ট গলায় বলল, আমি সব বলছি, আপনি আগে ফ্রেশ হয়ে রেস্ট নিন। সাইম প্রচন্ড এক ধমক দিয়ে বলল, জাস্ট অ্যানসার মাই কোয়েশ্চন। আমাদের বান্ধবী শিউলি খুব বড় বিপদে পড়েছিল, আমরা না গেলে বেচারি মরেই যেত। তুমি কি পুলিশ না গোয়েন্দা? কারো প্রাণ বাঁচানোর কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছে? নাচ আহত গলায় বলল, এভাবে কথা বলছেন কেন আপনি? তো কিভাবে বলবো? শিখিত আমাকে। নিজেকে তো মহাজ্ঞানী মনে করো, তাই না? একটা ডিসিশন নেওয়ার আগে কাউকে জানানোর প্রয়োজন মনে করো না? আপনাকে আগে ভাগে জানালে তো আপনি যেতেই দিতেন না। অবশ্যই দিতাম না। অচেনা একটা শহরে তুমি একা একা, তাও আবার নাকি পুলিশ ডেকে একাকার কাণ্ড বাঁধিয়েছে। ভাবতে আমার গায়ে কাটা দিচ্ছে। কেন, আমি মেয়ে বলে? সাইম ভ্রুকুচকে বলল, হোয়াট? মেয়ে বলে অচেনা একটা শহরে আমাকে কল্পনা করতে পারছেন না? মেয়ে বলে পুলিশ ডেকে আমি অন্যায়ের বিচার চাইতে পারবো না, তাই তো? সাইম তীক্ষ্ণ গলায় বলল, শাট আপ ইউ ইডিয়েট। এত বড় বড় কথা কোত্থেকে শিখেছো? সিনেমা দেখে না পণ্ডিত ইউটিউবারদের ভিডিও দেখে? কোথাও তো শিখিনি, আমার মনে যা এসেছে তাই বলেছি। আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন আপনি? সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা যাবে না, দূরে কোথাও গেলে আপনি গিয়ে দিয়ে আসবেন। আমি মেয়ে বলেই তো এসব করেন।
মেয়ে বলেই আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না। সাইম তাচ্ছিলের হাসি হেসে বলল, ওয়াও, আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমার কাছ থেকে আমাকে ফ্যামিলিজমের লেকচার নিতে হচ্ছে। নাজ বহু কষ্টে চোখের জল আড়াল করে বলল, যেটা সত্যি আমি সেটাই বল। বলে দিলেই তো হয় যে আমাকে আপনার সহ্য হয় না। সাইম বিরক্ত গলায় বলল, আসলে সহ্য হচ্ছে না এই মুহূর্তে। কয়েক ঘন্টার জন্য প্লিজ এ ঘরে আসবে না, আমাকে একা থাকতে দাও। কয়েক মুহূর্ত চুপ করে রইল নাজ, অবিশ্বাসে তাকিয়ে রইল সাইমের দিকে। অবশেষে নীরবতা ভঙ্গ করে স্পষ্ট গলায় বলল, ঠিক আছে, কয়েক ঘন্টার জন্য কেন, সারা জীবনের জন্য আমি এই ঘর থেকে চলে যাচ্ছি। সাইম ক্লান্ত গলায় বলল, তোমার স্বভাবই হলো দিলকে তাল মনে করে। আমি একবার বলেছি সারা জীবনের জন্য চলে যাও। আপনি না বললেও আমি যাব। আমাকে যখন এতটাই অসহ্য লাগে তখন থাকুন একা একা। নাজ হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় গায়ে দিয়ে দিল সাইম। কোথায় ভেবেছিল বাড়ি ফিরেই নাজকে কঠিন কোনো শাস্তি দেবে, সেখানে মেয়েটা নিজেই রাগ দেখিয়ে চলে গেল। বাচ্চা মেয়েটা হঠাৎ এত রাগী হয়ে গেল কবে থেকে? সাইম এই মুহূর্তে নিজের রাগকে প্রাধান্য দেবে নাকি নাজের রাগ ভাঙাতে যাবে ঠিক বুঝতে পারছে না। প্রায় অনেকটা সময় পার হয়ে গেল, অথচ নাজ এখনো আরেকটা ঘরে দরজা বন্ধ করে বসে আছে। সাইমের উপর অসম্ভব রাগ হচ্ছে তার। সবসময় কেন নাজের উপরে রাগ দেখাতে হবে তাকে? সাইম এতক্ষণে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে টিভি দেখছে। তার মধ্যে রাগ ভাবটা একেবারেই অবশিষ্ট নেই। হঠাৎ কি যেন মনে করে আবারও এই ঘরে ফিরে এলো নাজ। ব্যস্ত ভঙ্গিতে আলমারির কাছে গিয়ে কি যেন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। সাইম তার শান্ত গলায় কিছুটা রহস্য মিলিয়ে বলল, কি ব্যাপার, সারা জীবনের জন্য না চলে গেছিলে? শেষ তোমার শেষ জীবন? রাগে বিরক্তিতে নাজের গা জ্বলে উঠল। কোথায় সাইম গিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে তা না করে বরং আরো বেশি রাগিয়ে দিচ্ছে। নাজ ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আপনার সঙ্গে থাকতে কে এসেছে? একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দিয়েই চলে যাব। কে? আলমারি থেকে বের করে আনা জিনিসটা সাইমের দিকে বাড়িয়ে দিল নাজ। সাইম এক লাফে উঠে বসলো। নাজের হাতে একটা প্রেগন্যান্সি কিট। সাইম সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দেখলো গোলাপি রঙের সুন্দর দুটো দাগ উঠেছে। সাইম হতবাক গলায় তাকিয়ে রইল নাজের দিকে। নাজ কম্পিত স্বরে বলল, আজ সকালে অনলাইন থেকে কিট আনিয়ে টেস্ট করেছি। কথাটা বলতে বলতেই থেমে গেল নাজ। কিছুটা দম নিয়ে আবারও থেমে থেমে বলল, আমি প্রেগন্যান্ট। সাইম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কিটের দিকে। নিজের চোখে যেন কয়েক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছে না। আচ্ছা, এটা কি সত্যি বাস্তব নাকি কোনো স্বপ্ন? এই বাচ্চা মেয়েটা নাকি নিজেই একটা বাচ্চার মা হতে যাচ্ছে। এই কি বিশ্বাসযোগ্য? সাইমের চোখ দুটো মুহূর্তেই অশ্রুসিক্ত হয়ে উঠল। একটা ছেলের কাছে বোধহয় বাবা হওয়ার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। নাচ ধরা গলায় বলল, এই কথাটাই বলার ছিল, বলা হয়ে গেছে। আপনি থাকুন আপনার রাগ নিয়ে। সাইম আর এক মুহূর্ত অপচয় না করে হাতটা টেনে ধরে, তাকে এনে ফেলল নিজের বুকের মাঝে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত বড় একটা কথা এতক্ষণ পরে বললে কেন? সাইমের বুকে গুটিসুটি মেরে নাচ বলল, আপনি তো আমার উপরে রাগ দেখিয়েই কুল পান না, বলবো কখন? কয়েক মুহূর্ত নিভৃত নীরবতায় কেটে গেল, কারণ মুখে কোনো কথা নেই। তবে দুজনই একে অপরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসার প্রবল স্রোতে। আসলেই কি তাদের মাঝে তৃতীয় একজন আসতে যাচ্ছে? এই তৃতীয় মানুষটা এতদিন কোথায় ছিল? তাদের মাঝেই তো ছিল, দুজনের ভালোবাসার মাঝে লুকিয়ে ছিল। তারা এই খেয়াল করেনি। সাইম নাজের পেটে হাত বোলাতে বোলাতে স্তব্ধ গলায় বলল, আই ক্যান্ট বিলিভ দিস। আমি সত্যি বাবা হব আর তুমি মা হবে? নাজ আবেগে মোমের মতো গলে গিয়ে হ্যাঁসূচক মাথা নাড়ল। সাইম নাজের কপালে তার শীতল ঠোঁটের সম্মোহনী স্পর্শ দিয়ে বলল, এতটা বড় কবে হয়ে গেলে? যে মেয়েটি
নিজেকে সামলাতে পারে না, সে কি আবার মা হবে? মানুষের জীবনটা কতটা অনিশ্চিত, তাই না? আগে ভাগে কেউ কিছু বলতে পারে না। আজ সকালে ঘুম থেকে উঠে কি সায়েম বা নাচ কেউই বুঝতে পেরেছিল যে তাদের মাঝে প্রচন্ড এক আনন্দের বার্তা নিয়ে আসছে আজকের এই দিনটা? কাক ডাকা ভোর, কাকের কুৎসিত ডাকের সঙ্গে আরেকটি পাখির ডাক ভেসে আসছে। এমন ডাক সচরাচর শোনা যায় না। কাকের চাইতেও কয়েকগুণ বেশি কুৎসিত এই পাখির ডাক। কুয়াশার আবছা চাদরে চারিদিক ঢেকে গেছে। সূর্যটা কেবল আলো ছাড়াতে শুরু করেছে। নাচ নিঃশব্দে বিছানা থেকে উঠে এসে দাঁড়িয়েছে বারান্দায়। প্রেগনেন্সি শুরুর পর থেকে তার চোখ দুটো থেকে ঘুম যেন উধাও হয়ে গেছে। রাতে ভাঙা ভাঙা ঘুম হচ্ছে, বারবার সামান্য একটু শব্দেই ঘুম ভেঙে যাচ্ছে। এই যেমন একটু আগে ঘুম ভাঙলো দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার টিকটিক শব্দে। নাচের সঙ্গে সাইমেরও প্রতিটি রাত জেগে থাকতে হয়। তার মাথায় হাত বুলিয়ে দেয় গল্প শোনায়। বেচারা কেবল কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, আবার যেন উঠে না যায় সেজন্যই নাচের বারান্দায় এসে দাঁড়ানো। কিন্তু সায়েম যে ঘুমের মাঝেও পাশে শুয়ে থাকা প্রেয়সীর অনুপস্থিতি ঠিকই টের পায়। তাই একটা সময় পর তারও ঘুম ভেঙে গেল। সায়েম ঘুম ভেঙে পাশে নাচকে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে বারান্দায় চলে এলো। মেয়েটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ পানে। সায়েম কিছু না বলে পেছন থেকে জড়িয়ে ধরলো নাচকে। এমন আকস্মিক আলিঙ্গনে নাচ কিছুটা চমকে উঠলেও মুহূর্তেই নিজেকে সামলে নিল। এই স্পর্শ তো তার কাছে অচেনা কিছু না, অতি অচেনা, অতি চেনা, অতি প্রিয় এক স্পর্শ। নাচ কোমল স্পর্শে তার হাতটা রাখলো সায়েমের হাতের উপর। সায়েম তার নিশালো গলায় বলল, কি করছেন ম্যাডাম? ঘুম আসছিল না, তাই দাঁড়িয়েছিলাম। বাইরে কি পরিমাণ কুয়াশা দেখেছো? বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। নাচ ঠাট্টার ছলে বলল, লাগুক, তুমি টেক কেয়ার করবে। তা তো করতে হবে। এখন চলো ঘুমিয়ে পড়ি। তুমি তো জানো এখন আমার ঘুম আসবে না। চেষ্টা করবে, চলো। নাচ আর কথা বাড়ালো না। বান্ধবীর মতো সাইমের সঙ্গে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লো বিছানায়। চোখ দুটো বুঝে রেখেছে, যদিও জানি এই মুহূর্তে ঘুমের নাম গন্ধ পর্যন্ত আসবে না। প্রায় অনেকটা সময় পর সাইম নাজের কপালে হাত রেখে বলল, ঘুম আসছে না? মাথা ব্যথা করছে? প্রেগন্যান্সি শুরুর পর থেকেই সারাক্ষণ নাজের মাথায় ভোঁতা ধরনের একটা যন্ত্রণা থাকে। সাধারণ মাথা ব্যথা একটা নির্দিষ্ট সময় পর চলে যায়, তবে এই ব্যথার জাত আলাদা। সারাদিন মাথার এক কণায় ব্যথাটা রয়েই যায়। অন্য সময় হলে ব্যথা দূর করতে দু একটা প্যারাসিটামল খেয়ে নেওয়া যেত, কিন্তু এখন ডক্টরের কঠিন নিষেধ। তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া তো দূরের কথা, ছোঁয়াও যাবে না, তাতেও ওর ক্ষতি হতে পারে। সেজন্যই মুখ বুঝে এই অসহনীয় মাথা ব্যথা সহ্য করছে নাজ। মায়েরা আসলেই পৃথিবীর সেরা যোদ্ধা। সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। কখনো সেই যুদ্ধ প্রকৃতির সঙ্গে, কখনো বা বাস্তবতার সঙ্গে। সায়েম কোমল স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? নাচ ক্লান্ত গলায় বলল, হচ্ছে তো, সব তোমার বাবুর দোষ। পৃথিবীতে আসার আগে থেকেই আমাকে বিরক্ত করা শুরু করেছে। হ্যাঁ মেয়ে, খবরদার আমার বাবুকে বকবে না। কেন, বাবুটা কি তোমার একার? আমার বাবু, আমি যখন খুশি তখন বকবো। তাহলে আমিও তোমাকে বকবো, তখন বুঝবে। নাচ খিলখিল করে হাসতে হাসতে বলল, ঠিক আছে, দেখা যাবে। এই, আমি তোমার ঘুমে খুব অসুবিধা করছি তাই না? তুমি অসুবিধা কেন করবে? বসের পর থেকে তো তুমি নিচে ঠিক মতো ঘুমাতে পারছো না। তুমি সারা রাত একা একা জেগে থাকবে আর আমি ঘুমিয়ে থাকবো, তা কি করে হয়? এখন তো একটু ঘুমানোর চেষ্টা করো, কাল আবার ডক্টরের কাছে যেতে হবে। কাল কোথায়? আছে, সকাল তো হয়ে গেল। ওহ, তাই তো। আমার এখন আর ঘুম আসবে না। সত্যি তো? সায়েম কৌতূহলী গলায় বলল, এমন চেরা করা ভঙ্গিতে জিজ্ঞেস কেন করছো? কারণ না ঘুমালে তোমাকে জরুরি একটা কথা বলবো। কি কথা? আমি কিছু একটা ঠিক করেছি। ঠিক করিনি মানে ভেবেছি। এখন তোমার মতামতের দরকার। ভরিতে না করে বলো তো, কি বলবেন আজ? আমি ঠিক করেছি বিবিএ পাশ করার পর আর পড়াশোনা করব না। সায়েম কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, বাহ, কি সুন্দর কথা। আমি আর পড়াশোনা করবো না। নাচ আহত গলায় বলল, আমি কিন্তু সিরিয়াস। আমি সিরিয়াস নই। পড়াশোনা করবো না মানে কি? বাবা আসছে বলে ভেবো না পড়ালেখা ছেড়ে ঘরে বসে থাকবে।
বাবুর জন্য লেখাপড়া ছাড়ার কথা ভাবছি না তো, অন্য একটা কারণ আছে। সাইম রুজুগোল সামান্য কুঞ্চিত করে বলল, কি কারণ? তুমি একটু ভেবে দেখো, মানুষ পড়াশোনা করে কেন? ভালো চাকরি পাওয়ার জন্য নাকি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য? দুটোই। সেটাই তো, কিন্তু শুধুমাত্র ভালো চাকরি করেই কি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়? সাইম অন্যরকম গলায় বলল, তোমার মাথায় কি চলছে নাজ? আমি বিজনেস করতে চাই। আমার ইচ্ছা নিজের বিজনেস তৈরি করে উদ্যোক্তা হওয়ার। উদ্যোক্তা মানে এন্টারপ্রেনিয়র? হ্যাঁ ব্রিটিশ বাবু, এন্টারপ্রেনিয়র। হঠাৎ বিজনেস করার আইডিয়া এলো কোত্থেকে? হঠাৎ না, অনেক আগে থেকেই এসেছে। বিজনেস নিয়ে পড়াশোনা করে যদি অন্যের বিজনেসই সামলাতে হয় তাহলে লাভটা কি? একবার ভেবে দেখো, আমাদের আশেপাশে বেকার মানুষের ছড়াছড়ি। আমি একটা বিজনেস শুরু করলে আমার কর্মসংস্থান তো হবেই, পাশাপাশি তাদেরও কর্মসংস্থান হবে। তাছাড়া আমার বরাবরই ইচ্ছা গরিবদের নিয়ে কাজ করার। সাইম কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। মেয়েটার চোখ দুটো স্বপ্নে চকচক করছে। সাইমের আজ নিজেকে খুব সফল বলে মনে হচ্ছে। সে তো শুরু থেকেই চেয়েছিল নাজ যেন বড় বড় স্বপ্ন দেখতে শেখে, সেই স্বপ্নগুলোকে যেন নিজের যোগ্যতাতেই সফল করতে পারে। সাইমের সেই চাওয়া আজ সত্যি সত্যি পূর্ণতা পেয়েছে। নাজ আগ্রহ নিয়ে বলল, প্রথমে ছোট একটা বিজনেস শুরু করলেও কয়েক বছর পর $1,000,000 কোম্পানি দাঁড় করাবো। সাইম মোহিত গলায় বলল, দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আই লাভ ইউ। তুমি বড় স্বপ্ন দেখতে ভয় পাও না। লজ্জায় কয়েক মুহূর্ত নির্বাক কোম্পানির 10% ইকুইটি দিয়ে দাও, লোন ফেরত দেওয়ার টেনশনও থাকবে না। ভালো আইডিয়া। নাজ অসহায় গলায় বলল। সাইম হাসতে হাসতে বলল, নাজ, তুমি দেখি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে বসে আছো। তো নেব না, আমার ভবিষ্যতের প্রশ্ন। এত কিছু ভেবে রেখেছো, কিন্তু কিসের বিজনেস করবে সেটা ভেবেছো? সেটা তো ভেবে পাচ্ছি না, তুমি একটা আইডিয়া দাও না। সাইম অভিজ্ঞ করল তার মাকে। সুখবরটা জানার পর থেকেই আয়েশা বেগম নিয়ম করে দিনে 3 বার মেয়েকে ফোন করেন, তার গর্ভাবস্থা সংক্রান্ত নানান জ্ঞান দেন। তবে আজ নাজের কাছ থেকেই ফোন পেয়ে মনে মনে বেশ ভালোই চমকে গেলেন তিনি। হতবাক গলায় বললেন, কি রে, তুই এত সকাল সকাল? নাজ বলল, জরুরি একটা দরকারে ফোন করেছি মা। কি দরকার? তোমার মনে আছে একবার আমি যখন বাড়িতে গিয়েছিলাম তুমি আমাকে এক আচার খাইয়েছিলে? বলেছিলে গ্রামের বিধবা আর দুস্থ মহিলারা আচারের বিজনেস শুরু করেছে। সে তো অনেকদিন আগের কথা। সেটা তো আমিও জানি, মনে আছে কিনা বলো। আয়েশা বেগম সরল গলায় বললেন, আছে। তুই হঠাৎ ওই কথা জানতে চাচ্ছিস কেন? তোর কি আচার খেতে ইচ্ছে করছে?
আমাকে বললেই তো পারতে। এই সময় আবার মেয়ে টক খেয়ে ইচ্ছে করে? নাজ বিরক্ত গলায় বলল, উফ মা, আমার কোনো আচার টাচার খেতে ইচ্ছে করছে না। তুমি শুধু বলো ওদের বিজনেসটা এখন আর আছে কিনা। না, সেসব তো কবেই শেষ হয়ে গেছে। কেন? আচার নিয়ে ঘরে বসে থাকলে কি চলে বল? দোকানে বিক্রির জন্য তো নিয়ে যেতে হয়। অবশ্য ওদের দোষ দিয়েও লাভ নেই, গরিব ঘরে মেয়েরা ব্যবসা বুঝবে কি করে? তুই হঠাৎ ওদের কথা জিজ্ঞেস করছিস কেন বলতো? জিজ্ঞেস করছিস কেন বললি না তো? দরকার আছে, তুমি বুঝবে না। তুমি শুধু ওদের কারো ফোন নাম্বার আমাকে পাঠিয়ে দিও। ফোন নম্বর? কি যে তুই বলিস না, আজ ওদের কারোর ফোনই তো নেই। ও, তোমার কাছে ঠিকানা আছে? হ্যাঁ, তা আছে। আমি কনাকে বলে দিব, ও গিয়ে তোমার কাছ থেকে ঠিকানা নিয়ে আসবে। ঠিকানা দিয়ে কি হবে? বললাম তো দরকার আছে, এত বিরক্ত করো কেন মা? দেখ, আর জায়গার কোনো প্রকার বাজরামো করবি না। তোর সমস্ত ধ্যান জ্ঞান এখন বাচ্চা, বুঝলি? কোনো কাজ করার আগে ভেবে দেখবি বাচ্চার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আয়েশা বেগম ইতস্তত করে বললেন, নাজ শোন, আমি ভাবছি কি তুই কয়েকটা দিন আমার কাছে এসে থাকলে কেমন হয়? তোমার কাছে গিয়ে থাকতে হবে কেন? এই সময় মেয়েদের মায়ের আদর যত্নের প্রয়োজন হয়। তাছাড়া তুই তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়িস না? সাইম তোকে সামলাবে না, নিজের কাজ করবে। সারাদিন অফিস করে আসার পর বেচারা যদি আবার তোকে সামলাতে হয়। নাজ খিলখিল করে হেসে উঠল। আয়েশা বেগম অবাক হয়ে বললেন, উমা, আবার হাসছিস কেন? তুমি এখনো ওনাকে চিনলে না মা? মানে? নাও কথা বলো, নিজেই বুঝতে পারবে। নাজ ফোনটা ধরিয়ে দিল সাইমের হাতে। চোখের ইশারায় বলল, কথা বলো। সাইম ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো চলছে বাবা। নাচ বেশি জ্বালাচ্ছে না তো? আপনার মেয়ে তো সারাক্ষণে চালায়, এর এমন কি? এই জন্যই তো আমি নাচকে বলেছিলাম কয়েকটা দিন আমার কাছে এসে থাকতে। হ্যাঁ, কেন মা? এ সময় মায়ের আদর যত্নের প্রয়োজন হয় বাবা। নাচ পৃথিবীতে আসার আগে আমিও তো কয়েক মাস আমার মায়ের কাছে ছিলাম। এখানে নাচের আদর যত্ন কিন্তু কোনো ত্রুটি হচ্ছে না, কিন্তু মা আমি সেটা খুব ভালো করে জানি বাবা, তবুও চিন্তা হয়। সাইম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, দরকার হলে আপনি এখানে এসে কয়েকটা দিন আমার সঙ্গে থাকুন, কিন্তু চোখের সামনে না থাকলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। নাজ দূর থেকে সাইমের কথা শুনছে আর মিটিমিটি হাসছে। ছেলেটার লজ্জা টজ্জা কি দিন দিন উবে যাচ্ছে? বউয়ের প্রতি ভালোবাসাটা পৃথিবীর থেকে লুকিয়ে রাখার তিল পরিমাণ ইচ্ছা নেই তার। হাসপাতাল জায়গাটা বরাবরই নাজের অপছন্দের। চারিদিকে কড়া ফিনাইলের গন্ধ আর কেমন যেন একটা থমথমে পরিবেশ। প্রত্যেকটি মানুষের চোখে মুখেই কেমন দুশ্চিন্তার ছাপ। চিরকাল এই জায়গা এড়িয়েই এসেছে নাজ। তবে এখন প্রতি মাসে কিংবা কখনো কখনো মাসে দুবারও আসতে হয় রেগুলার চেক আপের জন্য। ডাক্তার সাহেবা বেশ অনেকক্ষণ যাবৎ কিসব পরীক্ষা নিরীক্ষা করে বললেন, মা ও বেবি দুজনেই সেফ আছে, তবুও 13 উইকস পর্যন্ত একটু বেশি সাবধানে থাকতে হবে, একদম স্ট্রেস ফ্রি থাকতে হবে। আপনাকে দেখে মনে হচ্ছে কয়েকদিন ভালো ঘুম হচ্ছে না, প্রতিদিন 8 ঘন্টা বা তার বেশি ঘুমাতে হবে। নাজ প্রকুচকে বলল, আপনাকে তো আগেই বলেছি, কনসিভ করার পর থেকে রাতে আমার ঘুম হচ্ছে না। ডাক্তার সাহেবা মুচকি হেসে বললেন, প্রথম দিকে একটু অসুবিধা তো হবেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হসপিটাল থেকে ফেরার পথে সাইম নাজকে নিয়ে এলো অদ্ভুত সুন্দর একটা পার্কে। পার্কের এক পাশে বিল, অন্য পাশে বাচ্চা কাচ্চাদের খেলার সরঞ্জাম। তাদের বারান্দা থেকে এই পার্কটাই দেখা যায়। বিলের ঝকঝকে পানিতে ডুবন্ত সূর্যটার প্রতিচ্ছবি ভেসে উঠছে। মনে হচ্ছে পুরো বিলটাই যেন কমলা রঙের। নাজ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বিলের দিকে, আর সাইমের মুগ্ধ দৃষ্টি আটকে আছে পার্কের অপর পাশে ছুটাছুটি করতে থাকা বাচ্চাগুলোর দিকে। এক পর্যায়ে নীরবতা ভঙ্গ করে সাইম বলল, দেখো কি সুন্দর আনন্দ করছে ওরা। নাচ ঘাড় ঘুরিয়ে তাকালো বাচ্চাগুলোর দিকে। ওদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখে নিজের অজান্তেই প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল ঠোঁটে। সাইম মোহিত গলায় বলল,
আমাদের বাবাকে প্রতিদিন স্কুলের পর এখানে নিয়ে আসবো। ও বন্ধুদের সাথে খেলবে আর আমরা দূর থেকে দেখবো, ঠিক আছে? নাচ অবাক গলায় বলল। ওর খেলার বয়স হতে হতে তো অনেক দেরি। ও, আগে ভাগে প্ল্যান করে রাখলে ক্ষতি কি? তুমি অনেক খুশি তাই না? অনেক। আমি তো আর অপেক্ষা করতে পারছি না ওকে দেখার জন্য, করোনার জন্য, ওর মুখ থেকে বাবা ডাক শোনার জন্য। নাচ কিছু একটা বলতে যাবে, তার আগেই চোখ দুটো পড়লো এক ফুচকাওয়ালার দিকে। নাচ বাচ্চাদের মতো আহ্লাদি স্বরে বলল, এই আমি ফুচকা খাবো। সায়েম চোখ মুখ বিকৃত করে বলল, মোটেও না। এসব আনহেলদি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ইচ্ছা আছে? আনহেলদি খাবার মানে? ফুচকা তো বাঙালি মেয়েদের জাতীয় খাবার, আমি ফুচকা খাবোই। উফ নাচ, এত জ্বালা কেন তুমি? চলো না একটু প্লিজ। অবশেষে বাধ্য হয়েই নাচকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হলো সায়েমকে। পার্কের বেঞ্চে বসে নাচ ফুচকা খাচ্ছে আর সায়েম স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফুচকা খেতে খেতেই আনমনে নাচ বলে উঠল, জানো একটা জিনিস আগে আমার খুব অসহ্য লাগতো, কি? প্রেমিক প্রেমিকাদের জোড়া বেঁধে ঘুরে বেড়ানো, হাত ধরাধরি করে হেঁটে বেড়ানো, পাশাপাশি বসে গুটুর গুটুর করে গল্প করা, ফুচকা চটপটি খাওয়া। কোনো জুটিকে এসব করতে দেখলেই ইচ্ছা হতো তাদের দিকে ঢিল ছুঁড়ে মারি। সায়েম বাঁকা হাসি হেসে বলল। আর এখন? নাচ উত্তর দিতে পারল না, লজ্জায় তার দুগাল রক্তিম বর্ণ ধারণ করলো। লাজ রাঙা সেই মুখটা সায়েমের কাছ থেকে আড়াল করতে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল নাচ। সায়েম ব্যাপারটা বুঝতে পেরে নাচকে সহজ করতে বলল, আমার একটা সময় খুব অসহ্য লাগতো। কি? যখন দেখতাম কারো পৃথিবী একটা নির্দিষ্ট মানুষকে কেন্দ্র করে আবার দিতে হয়। নাচ কৌতূহলী গলায় বলল, মানে? ইউনিভার্সিটিতে আমার খুব একটা বন্ধু ছিল না। হাতে গোনা দুজনের সঙ্গে আড্ডা দিতাম। তাদের মধ্যে একজন ছিল নয়ন। হঠাৎ নয়ন একটা মেয়ের প্রেমে পড়ে গেল। এরপর থেকে রেগুলার ক্লাসে আসতো না, আড্ডা দিত না, সারাক্ষণ মেয়েটার পিছনে পিছনে বিচরণ। আমার খুব রাগ হতো। ভাবতাম একটা মানুষের ধ্যান জ্ঞান কি করে কেবল আরেকটা মানুষ হতে পারে। ধরে নিয়েছিলাম আমি কোনোদিন এমনটা হতে পারবো না। নাচ দুষ্টুমির হাসি হেসে বলল। আর এখন? সায়েম অন্যরকম গলায় বলল, এখন আবার চিন্তায় দিন রাত কেবল একজনেরই আনাগোনা। মেয়েটা যখন আশেপাশে থাকে না তখন আমার দু চোখ দুটো তাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর যখন চোখের সামনেই থাকে তখন এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারি না। নাচ আদ্র গলায় বলল, আপনি কি জানেন সেই মেয়েটা অনেক অনেক লাকি? সায়েম বিরক্ত গলায় বলল, আবার আপনি? তোমার এই আপনি তুমি যখন কিছু অনেক সহ্য করেছে, এবার একটা সেটেলমেন্টে আসো। নাচ খিলখিল করে হেসে উঠে বলল, আচ্ছা তুমিই ডাকবো। অনেক ভেবে দেখলাম তুমি এতটাই বুড়ো হয়ে যাওনি যে সবসময় আপনা আপনি করতে হবে। সায়েম রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল নাচের দিকে। সেই দৃষ্টি দেখে মেয়েটার হাসির স্রোত যেন কয়েক গুণ বেড়ে গেল। সূর্য ডুবে গেলেও চারিদিকে তার লাল আভা ছেয়ে আছে। সূর্যাস্তের এই দৃশ্যটা নাচ প্রায়ই বারান্দা থেকে দেখে, তবে কোনোবারই দৃশ্যটাকে এমন মোহনীয় লাগেনি। পাশে ভালোবাসার মানুষটা থাকলে বোধহয় জীবনের প্রতিটা মুহূর্তই স্মরণীয় হয়ে ওঠে। সায়েম হতবিহবল হয়ে তাকালো নাচের দিকে। বিয়ের পর কতগুলো দিন পার হয়ে গেছে, অথচ নাচ কখনো তাকে নাম ধরে ডাকেনি, এই প্রথম ডাকছে। সায়েমকে আরেক দফা চমকে দিয়ে প্রচন্ড সাহস নিয়ে নাচ বলল, আই লাভ ইউ। কিছু বলার ভাষা যেন সায়েম হারিয়েই ফেলল। এই মেয়েটার কারণে প্রতিনিয়ত জীবনটাকে এত সুন্দর বলে মনে হয়। সায়েম নাচের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আই লাভ ইউ টু নাচ। প্রায় অনেকটা সময় যাবৎ হতবাক হয়ে সায়েমের কর্মকাণ্ড লক্ষ্য করছে নাচ। বাড়ির একটা শোবার ঘরে সবগুলো ফার্নিচার বের করে ঘরটাকে নতুন করে সাজাচ্ছে। ঘরের দেয়াল জুড়ে নানান কার্টুনের ছবি, এক কোণে ছোট্ট একটা দোলনা আর বাচ্চাদের একটা বিছানা। সারা ঘরটায় ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় বিভিন্ন খেলনা। এতগুলো খেলনা একসঙ্গে জীবনে দেখেনি নাচ। নাচ বিস্মিত গলায় বলল, এতগুলো খেলনা দিয়ে আমার বাচ্চা একা খেলবে? আমাদের ওই একই কথা, কিন্তু এতগুলো খেলনার কি দরকার? পুরো এলাকার বাচ্চারা এগুলো দিয়ে খেলতে পারবে। তুমি বুঝবে না নাচ, ছোটবেলায় বাচ্চাদের বিভিন্ন খেলনা দিয়ে খেলতে হয়, এতে তাদের ইমাজিনেশন পাওয়ার বাড়ে। ও পৃথিবীতে আসবার পরেই না হয় এগুলো আনতে। আমরা তো জানিই না ছেলে হবে নাকি মেয়ে।
ছেলে হলে এই পুতুলগুলো দিয়ে কি করব, আর মেয়ে হলে এই গাড়িগুলো দিয়েই বা কি করব? তোমাকে কে বলেছে মেয়েরা গাড়ি দিয়ে ছেলেটা পুতুল দিয়ে খেলতে পারে না? খেলনার মধ্যে কোনো জেন্ডার থাকে না, মানুষের মস্তিষ্কে থাকে। নাজ ঠোঁট উল্টে বলল, বাবা, দিন দিন ফিলোসোফার হয়ে যাচ্ছ দেখি। কি আর করা, তোমার মতো বাচ্চার সাথে থাকতে থাকতে জ্ঞান তোর অভ্যাস হয়ে গেছে। এই, আমি তোমাকে হেল্প করি? সাইম সতর্ক গলায় বলল। একদম না, যাও ঘরে গিয়ে রেস্ট নাও, আমাকে হেল্প করতে হবে না। রেস্ট তো সারা দিনই নিলাম, একটা মানুষ আর কত রেস্ট নিতে পারে? দাও না হেল্প করতে, তোমার ঘর সাজানো দেখে আমারও লোভ লাগছে। আচ্ছা, বেশি কিছু করতে হবে না, এখানে বসে ড্রেসগুলো বলছো। বাচ্চাদের জামাগুলোকে সাধারণত রঙের ভিত্তিতে আলাদা করে দেওয়া হয়। গোলাপি বা লালাভ রঙগুলো মেয়েদের পোশাকে এবং নীলাভ রঙগুলো ছেলেদের পোশাকে। এর জন্যই গোলাপিকে মেয়েদের রং বলা হয়। সায়েম ভেবে পায় না একটা রং কি করে শুধুমাত্র ছেলেদের বা শুধুমাত্র মেয়েদের হয়। রং তো রঙই, একে আবার আলাদা করে দেওয়ার কি আছে? মামুর জন্যে সায়েমের আনা পোশাকগুলোর মধ্যে নীল রঙও আছে, আবার গোলাপিও আছে। ছেলে বা মেয়ে যাই হোক, এই দুটো রঙই পরবে সে। নাচ বাবুর বিছানাটায় বসে পোশাকগুলো ভাঁজ করতে করতে কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সায়েমের দিকে। ঘরের পুরো দেয়াল জুড়ে কার্টুনের ওয়ালপেপার লাগানো হবে। এইসব কাজে সাধারণত সায়েম বাইরে থেকে মিস্ত্রি ভাড়া করে আনে, তবে আজ সবকিছু নিজের হাতেই করছে। নাচ আনমনে বলে ফেললো, তুমি অনেক ভালো বাবা হবে। সায়েম ঠোঁটের কোণে বিচিত্র এক হাসির আভাস নিয়ে বলল, কি করে বুঝলে? তোমার ছেলে মানুষই দেখে বাচ্চা আসার খবর শোনার পর থেকে দিন দিন নিজেই বাচ্চা হয়ে যাচ্ছ। দেখো, ও আমার থেকে তোমাকেই বেশি ভালোবাসবে। সায়েম অন্যরকম গলায় বলল, কেন, তুমি কি জেলাস? অবশ্যই জেলাস। হুট করে কেউ এসে আমার ভালোবাসায় ভাগ বসাবে আর আমি মেনে নিব? সায়েম হঠাৎই কাজ থামিয়ে নাজের পাশে এসে বসলো। অনেকটা সময় এক দৃষ্টিতে নাজের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার মনে হয় ও এলে আমি আর তোমাকে আগের মতো ভালোবাসবো না? নাজ হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় লক্ষ্য করলো সায়েমের ফোন বেজে উঠেছে। সায়েম পকেট থেকে ফোনটা বের করে দেখলো স্ক্রিনে মায়ের নাম ভেসে উঠছে। ফোনটা রিসিভ করে সায়েম স্বাভাবিক গলায় বলল, হ্যালো, কেমন আছো মা? হাসনা বেগম কোমল স্বরে বললেন, ভালো আছি, তুই কেমন আছিস বাবা? বৌমা ভালো আছে? হ্যাঁ আচ্ছা, কথা বলবে? পরে বলবো, আগে তোর সঙ্গে জরুরি কথা সেরে নেই। আমার সঙ্গে আবার কি জরুরি কথা? হাসনা বেগম লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোন সায়েম, আগামী সপ্তাহে কণার পরীক্ষা শেষ হচ্ছে। আমি ঠিক করেছি তার পরপরই আমরা ঢাকায় চলে যাব। বৌমার ডেলিভারির আগ পর্যন্ত সেখানেই থাকবো। এই সময়ে মেয়েদের নানান অসুবিধা হয়, আশেপাশে কোনো গুরুজন না থাকলে সেই অসুবিধা সামাল দেবে কি করে? বাহ, বেশ তো। আমাদের সেই কবে থেকে বলছে আমাদের সঙ্গে এসে থাকার জন্য, এতদিন পর কথাটা কানে গেল তোমার? তুই তো জানিস বাবা, ঢাকা শহরে পরপর কয়েকটা দিন থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। তবুও এবার আমার নাতি বা নাতনির কথা ভেবে রাজি হয়েছি। ভালো ডিসিশন নিয়েছ। এখন আমি অফিসকে নিশ্চিত থাকতে পারবো কনার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে চলে আসবে। সেটা আর তোকে শিখিয়ে দিতে হবে না। কই বৌমাকে দে তো, ওকে জানিয়ে দেই। সায়েমের কাছ থেকে ফোনটা নিয়ে নাস হাস্যোজ্জ্বল গলায় বলল, আমাকে জানাতে হবে না মা, আমি নিজেই পাশ থেকে শুনেছিলাম। হাসনা বেগম চিন্তিত গলায় বললেন, তোমার ওপর আমার এতটুকু ভরসা নেই বৌমা। যেমন ছেলে মানুষ তুমি, দেখা গেল ভুল করে ভারী একটা ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটিতে চলে গেছো। আমি এবার নিজেই গিয়ে তোমার দেখাশোনা করব। তোমার মাকেও কত করে বললাম, ভাবি আমাদের সঙ্গে চলুন, দুই বেয়ান মিলে একসঙ্গে মেয়েটার যত্ন করি। উনি নাকি নিজের বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেনই না। নাস সঙ্গে সঙ্গে বলল,
হ্যাঁ সাইম। কথাটা শেষ করার আগেই থেমে গেল। সাইম সাইম ডাকার মধ্যে যদিও অন্যায়ের কিছু নেই, তবুও শাশুড়ির সামনে কেমন যেন লজ্জা লাগছে। নাচ আবারও ইতস্তত করে বলল, মানে উনিও মাকে বলেছিল। থাক থাক, নিজের স্বামীর নাম ধরে ডাকবে না তো কি আমার নাম ধরে ডাকবে? সরি মা। আবার সরি বলতে হবে কেন? ভেবেছ কি কেবল এ যুগের বাচ্চা কাচ্চারাই আধুনিক? চাইলে আমরা বুড়ো বুড়িরাও আধুনিক হতে পারি। নাচকে রাতের খাবার খাওয়াতে বেশ ভালোই ঝামেলা পোহাতে হলো সাইমকে। মেয়েটা দু এক লোকমা খাচ্ছে আর অন্য ঘরে চলে যাচ্ছে। সাইমকেও বাধ্য হয়ে প্লেট হাতে এক থেকে অন্য ঘরে যেতে হচ্ছে তার পিছু পিছু। নাচ আহ্লাদি স্বরে বলল, আমি আর খেতে পারবো না প্লিজ। আর একটু না খেলে অসুস্থ হয়ে পড়বে তো নাচ। পড়লাম অসুস্থ হয়ে, তবুও খেতে পারবো না। তুমি না খেলে আমার বাবুটা তো না খেয়ে থাকবে। শোনো, বাবুটা আমারও। ও আমাকে বলেছে ওর খেতে ইচ্ছে করছে না। সাইম কঠিন গলায় বলল, নাচ, আমি রেগে যাবো কিন্তু। তুমি এই অবস্থাতেও আমার উপরে রাগ করবে? অবশ্য করবো, চুপ করে খেয়ে নাও। মাঝরাতে ঘুম ভেঙে গেল নাচের। যদিও প্রেগনেন্সির এই সময়টাই তার ঘুম ভেঙে যাওয়া নতুন কিছু না। প্রতি রাতে ঘড়ির কাঁটা যখন আড়াইটার ঘরে এসে থাকে তখনই তার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আজ নির্ধারিত সময়ে বহু আগেই ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে যাওয়ার কারণটাও নাজের কাছে স্পষ্ট। পাশে সাইম ঘুমাচ্ছে। ড্রিম লাইটের মৃদু আলোয় তার মায়াভরা মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে নাজ। আহারে, মানুষটা এখন ডেকে তুলতে হবে ভাবতেই একরাশ খারাপ লাগা ছড়িয়ে গেল নাজের মাঝে। তবুও উপায় অন্তর না পেয়ে নিচু এবং ক্লান্ত স্বরে নাচ ডাকলো, সাইম একটু উঠবে প্লিজ? সাইমের ঘুমটা বোধহয় ততক্ষণে গাঢ় পর্যায়ে পৌঁছায়নি, তাই নাজের এক ডাকে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, হুম, ওঠো না। কি হয়েছে? আমার খুব খারাপ লাগছে। সাইম সঙ্গে সঙ্গে ঠিকই বুঝতে পারতো নাজের ব্যথার তীব্রতা। মেয়েটার চোখে মুখে তা স্পষ্ট প্রকাশ পেয়েছে। খানিকক্ষণ আগেও যে মানুষটা একেবারে সুস্থ ছিল, হুট করে অচেনা এক ব্যথা কাহিল করে ফেলেছে তাকে। নাচ ভীত গলায় বলল, এই এরকম তো কখনো হয়নি। আমার খুব ভয় করছে। ওর কিছু হবে না তো? কিচ্ছু হবে না, শান্ত হতো তুমি। সাইমার কথা না বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে কন্ট্যাক্ট লিস্টে কার নম্বর যেন খুঁজলো। নাচ বলল, কাকে ফোন করছো? ডক্টর রেহানাকে। এত রাতে? কেন? উনি তো বললেন দিনে রাতে যখনই কোনো প্রবলেম হোক তাকে কল করতে। ডক্টর রিহানা একটা ইমার্জেন্সির কারণে হাসপাতালেই ছিলেন। ফোন রিসিভ করেই বললেন নাচকে। নাচ ক্লান্ত গলায় সাইমকে বলল, এত রাতে আবার হসপিটাল যাওয়ার কি দরকার? সাইম গম্ভীর গলায় বলল, তোমাকে এত কিছু বুঝতে হবে না, চুপচাপ স্যান্ডেল পরো। সাইমের মাঝে এক বিচিত্র ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা দেখতে পেল নাচ। তার সামান্য কোনো অসুবিধাতেও ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা, তবে আজ সেই ব্যস্ততার সীমা পৌঁছে গেছে চূড়ান্তে। সাইমের উদ্বেগের কাছে পরাজয় স্বীকার করে স্যান্ডেল পরে নাচ গাড়িতে গিয়ে বসলো। নাচের ব্যথাটা আগের মতোই আছে। হাসপাতাল এখান থেকে খুব একটা দূরে নয়, গাড়িতে বড়জোর 10 মিনিটের মতো সময় লাগে। তার উপরে এই মাঝরাতে রাস্তা বলতে গেলে ফাঁকাই। দু একটা বড় বড় ট্রাক ছাড়া রাস্তায় আর কিছুই নেই। কেমন গা ছমছমে একটা পরিবেশ। সাইমের বাম হাতটা ব্রেকের উপরে, নাচ তার একটা হাত রাখলো সাইমের হাতের উপর। সাইম চিন্তিত গলায় বলল, খুব বেশি খারাপ লাগছে তাই না? এই তো অলমোস্ট পৌঁছে গেছে। নাচ ক্লান্ত গলায় বলল, তোমার কাঁধে একটু মাথা রাখি? জিজ্ঞেস করার কি আছে? প্রিয় মানুষটার কাঁধে মাথা রাখতেই হুট করে একরাশ ঘুম নেমে এলো নাজের দু চোখ জুড়ে। মনে হচ্ছে যেন এক্ষুনি তলিয়ে যাবে ঘুমের রাজ্যে। ডক্টর রেহানা প্রায় অনেকক্ষণ যাবৎ কিসব চেক আপ করলেন। স্বস্তির বিষয়, বাবু একদম ঠিক আছে।
প্রেগন্যান্সির সময়টাতে খাওয়া দাওয়া আর ঘুমে ব্যাঘাত ঘটলেই মাঝে মধ্যে এমন ব্যথার আগমন হতে পারে। তিনি নার্সকে পরামর্শ দিলেন সারাদিন জুড়ে অল্প অল্প খাবার খেতে আর ঘুমের একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে। সেই সাথে কয়েকটা ওষুধের ডোজও পরিবর্তন করে দিলেন। ব্যথা উপশমের জন্য কড়া ডোজের ঘুমের ওষুধ বা পেন কিলার দেওয়া যেত, কিন্তু এখন সেসব কিছুই করা যাবে না। বাবুর অসুবিধা হতে পারে, তাই আপাতত হট ওয়াটার ব্যাগই ভরসা। ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সায়েম ক্লান্ত ভঙ্গিতে এসে বসলো কেবিনের সামনে ওয়েটিং এরিয়ায়। তার চোখে মুখে তীব্র উদ্বেগের ভাবটা না থাকলেও দুশ্চিন্তার ছাপ রয়েই গেছে। নাচ অবাক গলায় বলল, চলো বাসায় যাবি না? সায়েম ক্লান্ত গলায় বলল। 5 মিনিট বসে এখানে। নাচ তার পাশে বসতে বসতে শান্ত গলায় বলল, খুব টেনশনে পড়ে গেছিলে তাই না? হ্যাঁ, ভয় হচ্ছে।